মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রার্থী ইলেকটোরাল ভোট পেলেন 168টি ও হিলারি 131। এ পর্যন্ত 50টি রাজ্যের মধ্যে 31টির ফল ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রাপ্ত ফলাফলে তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ পর্যন্ত পাওয়া ফলাফলে প্রয়োজনীয় 270টি ইলেকটোরাল ভোটের মধ্যে 168টি ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। হিলারি পেয়েছেন 131টি ভোট। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যের ফলাফল। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে বেশিরভাগগুলোতেই জয় পেয়েছেন ট্রাম্প, যদিও এখনও ঘোষণা করা হয়নি ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফলাফল। এই দুটি অঙ্গরাজ্যেই রয়েছে 89টি ইলেকটোরাল ভোট, আর এই দুটি অঙ্গরাজ্যের ফলাফলের ওপরই মূলত নির্ভর করছেন কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এদিকে ইলেকটোরালের পাশাপাশি পপুলার ভোটেও প্রায় 3% বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মার্কিন কংগ্রেস এবং সিনেটেও এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে আছেন রিপাবলিকানরা। এদিকে ইলেকটোরালের পাশাপাশি পপুলার ভোটেও 3% বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 6টি ভিন্ন সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়ে কোথাও কোথাও চলে রাত 9টা পর্যন্ত। শেষ পর্যায়ে এসে ক্যালিফোর্নিয়ার একটি কেন্দ্রের কাছে গোলাগুলির খবর পাওয়া যায়। এই ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছে বলে খবর জানিয়েছে CNN। দর্শক, আমরা এইমাত্র জানতে পেয়েছি যে হিলারি এখন পর্যন্ত 190টি ইলেকটোরাল ভোট পেয়েছে আর ট্রাম্প পেয়েছেন 172টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন তুষার আব্দুল্লাহ। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। প্লাজার স্তম্ভিত হবার কথা, মৌনতার কথা, নিস্তব্ধতার কথা বলে, কিন্তু সেই মুহূর্তে তার ঠিক এক মুহূর্তে কিন্তু এখানকার চিত্র একটু পাল্টে যায়। আমরা দেখতে পেলাম যে হিলারি ক্লিন্টন 209 এবং ডোনাল্ড ট্রাম্প 172 এখন অবস্থান করছে। তাদের 538টি যে নির্বাচক মণ্ডলীর ভোট আছে তার মধ্যে 270টি পেতে হবে যিনি নির্বাচিত হবেন, অর্থাৎ যাকে বেছে নেবে আমেরিকার ভোটাররা বা নাগরিকরা। সেই জায়গায় খুব দ্রুতই হিলারি ক্লিন্টন 209তে পৌঁছে যান এবং তারপর কিন্তু আবার উল্লাসে ফেটে পড়ে এই ডেমোক্রেসি প্লাজায়। এখানে আমরা যখন এসে অবস্থান করছিলাম তখন থেকে কিন্তু স্পষ্ট ব্যবধানেই এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমরা এর আগের বুলেটিনে কিন্তু জানাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্রের মানচিত্র খুব স্পষ্টভাবে লাল রং ধারণ করেছে, কিন্তু এখন আবারও সেখানে নীলাভ বা নীল রঙের একটা স্পষ্ট প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। তবে উত্থান পতন চলছে এখানে। আমরা যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগেও হিলারি ক্লিন্টন বেশ অনেকটাই পেছনে ছিলেন, এখন আবার ডোনাল্ড ট্রাম্পকে টপকে তিনি সামনে চলে গিয়েছেন। এই যে ব্যবধান, এই যে উত্থান পতন, সেগুলো কিন্তু অঙ্গরাজ্যগুলোকে নির্ভর করেই হচ্ছে। কোনো অঙ্গরাজ্যর যেখানে এতদিন ডেমোক্রেটদের প্রাধান্য ছিল সেখানে রিপাবলিকানরা দখল নিয়েছে, আবার যেখানে রিপাবলিকানদের দখল ছিল প্রাধান্য ছিল সেখানে কিন্তু ডেমোক্রেটরা সেই জায়গাটা দখল করে নিয়েছে। তবে এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে যে এই যে নানা রকম মেরুকরণ হয়েছে নতুন করে, সেই বিষয়টি নিয়ে আমি এখন কথা বলবো যুক্তরাষ্ট্রে আমার সহকর্মী শিহাবুদ্দিন কিসলুর সঙ্গে। কিসলু, এই যে আমরা একটা অঙ্গরাজ্য মিশিগানের কথা আপনি বলছিলেন যে এটা ডেমোক্রেটদের ছিল, এটা এখন রিপাবলিকানরা নিয়ে নিয়েছে। নর্থ ক্যারোলিনায় প্রায় সমান অবস্থান করছে, একইভাবে ফ্লোরিডাতে। হ্যাঁ, আসলে আপনি যেমনটি বলছিলেন যে এটি আসলে এইবারের নির্বাচনে যেটি দেখা যাচ্ছে যে পুরো রাজনৈতিক দলগুলোর যে ভিত্তি, সেই ভিত্তিটাই নড়ে গেছে। ইভেন রিপাবলিকানদের ক্ষেত্রেও সেটি হয়েছে। তবে ডেমোক্রেটদের ক্ষেত্রে খুবই অবাক হবার ব্যাপার যে মিশিগানের মতো একটি রাজ্য এবং লুইজিয়ানা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটি দোদুল্যমান রাজ্যের মধ্যে পড়ে না, তবুও এই ধরনের রাজ্যগুলো যখন তাদের টার্ন নিয়েছে অন্যদিকে, এটি অবশ্যই হিলারির জন্য দুঃসংবাদ, দুশ্চিন্তা হবার কথা।
এবং একই সাথে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে আমরা এখনো কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারছি না যে হিলারি ক্লিনটনের বিজয় সুনিশ্চিত। এটি অত্যন্ত আমি বলবো যে হাড্ডাহাড্ডি লড়াই শুধু না, এটা অনিশ্চয়তার একটা বিষয় এখনো বিরাজ করছে। আর আপনি যে বিষয়টি বলছেন তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে রাজ্যগুলো যে আজকে বিশেষ করে ডেমোক্রেটদের পক্ষ থেকে অন্য শিবিরে চলে গেল, এটি কিন্তু এক ধরনের বার্তা দিচ্ছে আমাদের যে আজকে শেষ জায়গাটি কোন জায়গাতে আমরা পৌঁছতে যাচ্ছি, যেমন রাজনীতির কোন জায়গাটা পৌঁছতে যাচ্ছি, এবং অবশ্যই যে ভোটারদের যে মনস্তাত্ত্বিক দিক সেটিও এখানে বিবেচনা করার বিষয় রয়েছে। যে অবশ্যই যে একটি বিশেষ করে তরুণ শ্রেণী এবং কর্মজীবী একটি শ্রেণী যারা হিলারি ক্লিনটনের পক্ষে নেই এটি বোঝা যাচ্ছে। আমি আপনার কাছে আসবো শফিক, আমরা কিন্তু এই শুরু থেকে আমি যখন নিউ ইয়র্কে এসে পৌঁছি 29শে অক্টোবর, তারপর থেকে কিন্তু এই যে বিভিন্ন অঙ্গরাজ্য ঘুরে এবং নিউ ইয়র্কে থেকেও আমি কিন্তু জানাচ্ছিলাম যে এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে, নির্বাচন পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে যে তরুণরা যারা বার্নি স্যান্ডার্সকে দেখে ডেমোক্রেট শিবিরে এসে ভিড় করেছিলেন, জড়ো হয়েছিলেন, তারা যে শেষ পর্যন্ত হিলারির সঙ্গে থাকবেন সেই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা নির্বাচন বিশ্লেষকরা দেখছিলেন যে তরুণরা আসলে ভোট দিতে যাবেন কিনা হিলারি ক্লিনটনকে, কারণ হিলারি ক্লিনটন তাদের কাছে খুব আস্থাভাজন নন। এবং বিশেষ করে যখন তার ইমেইলের তদন্ত শুরু করলো তখনও কিন্তু এই বিষয়টি স্পষ্ট হচ্ছিল যে এই তরুণরা তাকে বিশ্বস্ত ভাবতে পারছিলেন না। পাশাপাশি এটাও বলা হচ্ছিল যে যারা হিলারি ক্লিনটনকে হয়তো যে ভোট দিবেন তারা আসলে শেষ পর্যন্ত বুথে যে বা আগাম ভোট যখন দিয়েছেন তখন তারা হিলারির পক্ষে ভোট দিয়েছেন কিনা এই বিষয়টিও একটা তৈরি হয়েছিল। পাশাপাশি এই যে তৃতীয়বারের মতো ডেমোক্রেট আমেরিকানরা চাবেন কিনা সেইটিও কিন্তু আলোচনা হয়েছিল। পাশাপাশি এই কথা বলা হচ্ছিল যে এই যে এখানে যে আফ্রো আমেরিকানরা যারা আছে বা যাদেরকে এই যে বর্ণবাদের ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদের যে ভূমিকা ছিল তো নির্বাচনী প্রচারণায় তাতে তারা হয়তো হিলারি ক্লিনটনের সঙ্গেই থাকবেন, কিন্তু দেখা গিয়েছে যে তারা যেভাবে বারাক ওবামার জন্য ভোটের মাঠে ছিলেন, নির্বাচনের মাঠে ছিলেন, ভোট কেন্দ্রে হাজির হয়েছিলেন, সেইটা কিন্তু সব আমি আজকে সকালে বলছিলাম যে তাদের প্রচার তারা ভোট কেন্দ্রে আগে যত বেশি পরিমাণে গিয়েছেন, কিন্তু যতটা যাওয়ার প্রয়োজন ছিল ততটা তারা গিয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু এখনো আমরা নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়তো আরো কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবো। আরেকটি বিষয় হচ্ছে যে এই বিষয়টিও আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন সময়ে যে ডেমোক্রেট সমর্থকদের ডেমোক্রেট শিবিরে যে অতি আত্মতুষ্টির একটা বিষয় কাজ করছিল, যে তারা ধারণা করেছিলেন যে তারা এক প্রকার জয়ী হয়ে গিয়েছেন এবং বিশেষ করে যে দোদুল্যমান যে অঙ্গরাজ্যগুলো আছে, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো তারা দখলে পেয়ে যাবেন। সেই আত্মতুষ্টির কারণে হয়তো ডেমোক্রেট সমর্থকরা নির্বাচনের দিন, এই যে আজকে মঙ্গলবার দিন বা আগাম ভোটের সময় হয়তো সবাই ভোট দিতে জানি, সেগুলো একটা বিষয়। তবে এখনো কিন্তু ঠিক এই যে কথাগুলো বললাম সেগুলো কতটা কার্যকর হয়েছে বুথে সেই বিষয়টি কিন্তু এখনো যদি একটি সিদ্ধান্তে আমরা চলে যেতে পারছি না, কারণ এখনো 270 পাওয়ার
থেকে হিলারি ক্লিন্টন আছেন 209-তে এবং ডোনাল্ড ট্রাম্প আছেন 187-তে। সুতরাং অপেক্ষা করতেই হবে। তবে এখানে আরেকটি যে বিষয়টি আলোচনা করা যেতে পারে যে এই ডেমোক্রেসি প্লাজা কিংবা হিলারি ক্লিন্টন যেখান থেকে তার পরাজিত নিউ ইয়র্ক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তুষার আব্দুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে দেশের 50টি অঙ্গরাজ্যের 6টি ভিন্ন সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়ে কোথাও কোথাও রাত 9টা পর্যন্ত চলে। শেষ পর্যায়ে এসে ক্যালিফোর্নিয়ার একটি কেন্দ্রের কাছে গোলাগুলির খবরও পাওয়া যায়। এই ঘটনায় অন্তত 2 জন আহতের খবর জানিয়েছে CNN। ঘটনার পরপরই আজুসা শহরের ওই কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ভোট দেওয়ার পর ব্যালট পেপারের ছবি টুইটারে পোস্ট করায় $1000 জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের ভোট কেন্দ্রে স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ভোট দেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় বিজয়ের বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান ট্রাম্প। পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। নির্বাচনে আমরাই জিতব। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্কের চাপাকোয়া কেন্দ্রে বিল ক্লিন্টনকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, ভার্জিনিয়া, নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যগুলোতে এবার আগের তুলনায় বেশি সংখ্যক কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটার ভোট দিয়েছেন। সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও অন্যান্য বারের তুলনায় এবার বেশি সংখ্যক ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় ভোট দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানান মার্কিনীরা। আমি হিলারির বেশ ভক্ত। প্রথমে তিনি যখন প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন, অনেক দুঃখ পেয়েছিলাম। এবার আমি তাকে ভোট দিতে পেরে অনেক খুশি। আমি এমন একজন প্রার্থীকে ভোট দিয়েছি যার মূল্যবোধের সঙ্গে আমার ও আমার পরিবারের মূল্যবোধে মিল রয়েছে। আশা করি নির্বাচনে জয়লাভ করে ট্রাম্প দেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনবে। আমাদের পরিবর্তন দরকার, কিন্তু ট্রাম্পের মতো মানুষের নেতৃত্বে পরিবর্তন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি হিলারিকে ভোট দিলেও আমার অনেক প্রতিবেশী আছেন যারা ট্রাম্পকে পছন্দ করে। নির্বাচন চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অঙ্গরাজ্যে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে রিপাবলিকানদের বিরুদ্ধে ভোটের দিন ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আনা হলেও তা আমলে নেননি আদালত। এদিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেভাদায় গত সপ্তাহে আগাম ভোটের সময় অতিরিক্ত সময় ভোট কেন্দ্র খোলা রাখার বিষয়ে ট্রাম্পের অভিযোগও বাতিল করে দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের 58তম এই প্রেসিডেন্ট নির্বাচনের নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল প্রায় 21 কোটি। তাদের এর আয়ের উপর নির্ভর করছে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ইতিহাস সৃষ্টি করে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন হিলারি, নাকি বিশ্বকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন ট্রাম্প? জাহিদুর রহমান, সময় সংবাদ। বিভিন্ন সময়ে নগরী সবুজায়নে নানা উদ্যোগ নেওয়া হলেও আদৌ তা কোনো কাজে আসেনি। প্রতিদিন বাড়ছে গাড়ির সংখ্যা, বাড়ছে নিঃশ্বাসে যাওয়া নানা বিষাক্ত উপাদানের মাত্রাও। সেই সঙ্গে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলছে ধুলার দৌরাত্ম্য। এমন অবস্থায় সিটি কর্পোরেশন থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিত্রাণ পেতে সবুজের বিকল্প নেই। তবে সিটি কর্পোরেশন সবুজায়নে উদ্বুদ্ধ করতে বলছে কেউ কেউ ছাদে বাগান করলে 10% ট্যাক্স মওকুফ করা হবে। আরো জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। এটি রাজধানীর এক সময়ের চিত্র। ছিল সবুজ আর তার সাথে ছিল বসবাসের ভালো লাগা। আজকের রাজধানী ঢাকা বহুতল ভবনে ঠাসা, কোথাও সবুজের আশ্রয় নেই। দখল হয়েছে তা, তোলা হয়েছে ইটকাঠ পাথরের পাহাড়। হারিয়েছে সবুজ আর হারিয়েছে ঢাকাবাসীর মনের প্রশান্তি। পরিবেশবিদদের মতে একটি নগরীর মোট জনসংখ্যার 3 গুণ গাছ থাকা জরুরি, কিন্তু 2 কোটির বেশি মানুষের নগরে গাছ আছে কটি তার সংখ্যা সঠিক জানে না কেউ।
সম্প্রতি সিটি কর্পোরেশন থেকে রাজধানীর অনেক ওভারব্রিজ ঘিরে রোপণ করা হয়েছে ঝুলন্ত কিছু গাছ। সাধারণ ও বিশেষজ্ঞরা বলছেন এটি প্রকৃত সবুজায়ন হতে পারে না, বলা যেতে পারে সৌন্দর্য বর্ধন। ওভারব্রিজ বলেন, ফ্লাইওভার বলেন, এই যে টপগুলো বসানো হচ্ছে এটা হচ্ছে সৌন্দর্যবর্ধক বলতে পারেন, সেক্ষেত্রে বনায়নের জন্য কিন্তু উপযোগী না। শীত কিন্তু 4-5 মাস থাকার কথা, এখন কিন্তু আমরা ডিসেম্বর লাস্ট থেকে তাও হালকা শীত থাকে ঢাকায়, তাপমাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। তো গাছপালা তো দরকার। শুধুমাত্র সবুজ লেপন নয়, সবুজায়ন শুধু কতগুলো উড়ার পথকে বা উড়ার সেতুকে কতগুলো লতাপাতা লাগানো নয়। মেয়ররা যদি দৃঢ়তার সঙ্গে এই উন্মুক্ত স্থান, খেলার মাঠ, সেগুলো চারপাশে যত বাণিজ্যিক কার্যক্রম আগের মেয়ররা অন্যকে অন্যায়ভাবে দিয়েছে সেগুলো সমস্ত কিছু উচ্ছেদ করে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেন, আজকে আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে নগরীর চেহারা পাল্টে যাবে। এমত অবস্থায় ছাদ বাগান হতে পারে ছোট একটি সমাধান। ঢাকার বাসিন্দা নাজিম আলী নিজ উদ্যোগে বাড়ির ছাদে রোপণ করেছেন 50-এর অধিক ফলদ বনজ ঔষধি গাছ, যা কিছুটা হলেও প্রশান্তি এনে দেয়, প্রশমিত রাখে ভবনের তাপমাত্রা। সন্তানকে যেভাবে আমরা পালন করি, গাছগুলি ঠিক আমরা ওইভাবে পালন করে বড় করতেছি। প্রশ্ন, প্রতিশ্রুতি অনুযায়ী সবুজ নগরী নির্মাণে সফল কতটুকু? উত্তরে মেয়র বললেন, বাড়ির ছাদ কিংবা বারান্দাতে বাগান করলে তাদেরকে হোল্ডিং ট্যাক্স থেকে 10% আমরা রিবেট দিব। গাছ দিয়ে আমরা বনায়ন করে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছি। কবি বন্দে আলী মিয়া বলেছেন, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন আছে সেথা সবে মিলে আত্মীয় হেন। রাজধানী ঢাকায় সে আত্মীয়তা চোখে পড়ে না। মানুষ নির্বিচারে কেটেছে গাছ, বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন সবুজের বিকল্প শুধু সবুজই হতে পারে। আর তাই তো রাজধানীর ফাঁকা ছাদগুলোকে বনায়নের আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। তবে এখানেও প্রশ্ন থেকে গেছে, রাজধানীর ফাঁকা ছাদগুলো অবকাঠামোগতভাবে বনায়নের উপযোগী তো? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বিচারক ও এজলাস কম থাকায় টাঙ্গাইলে নারী নির্যাতন মামলাগুলোর নিষ্পত্তিতে ধীরগতি, নানা হয়রানির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় পর্যাপ্ত আবাসিক হল না থাকায় আবাসিক সুবিধা থেকে বঞ্চিত 2/3 শিক্ষার্থী। এছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপে বহিরাগতদের হলে অবস্থান সহ সিট বন্টনে বৈষম্যের কারণে আবাসন সমস্যা আরও প্রকট হচ্ছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। আবাসন সমস্যা সমাধানে নতুন হল নির্মাণ সহ পুরাতন এবং ঝুঁকিপূর্ণ হলগুলো ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সাদিকুর রহমানের রিপোর্ট। 4 সিটের এই রুমে গাদাগাদি করে থাকেন 20 থেকে 25 জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলেই গণরুম নামে পরিচিত এমন রুম আছে বেশ কয়েকটি করে। গ্রীষ্মকালে এসব রুমে তীব্র গরম আর ঝাড়পোকার কামড় সহ্য করে কোনো রকমে রাত কাটান প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সিট বরাদ্দ পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয় দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষ পর্যন্ত। সময়ের আবর্তনায় শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে তুলনায় বাড়েনি আবাসন সুবিধা। আর তাই দেশের বিভিন্ন প্রান্তের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে পড়তে হচ্ছে নানামুখী সমস্যায়। রাত্রের বেলা একটা শার্ট রাখছি, এখন সকালে ক্লাসে যাবো, উঠে দেখতেছি শার্ট নাই, আমার আগে আরেকজন নিয়ে গেছে। আমরা তো বারান্দাতে থাকি, রাতে যেমন কষ্ট হয় দিনেও কষ্ট, বৃষ্টির সময় অনেক বেশি কষ্ট। সার্বকার জন্য আমাদের নিত্যদিনের সঙ্গে বহিরাগত যেসব স্টুডেন্ট থাকে তাদেরকে যদি আমরা আমাদের হল থেকে যদি বের করতে পারি, তাহলে আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির যে আবাসন সংকট সেটা অনেকটাই কমে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে প্রায় 37,000 শিক্ষার্থীর জন্য মোট 19টি হলে আসন সংখ্যা মাত্র 13,127টি। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো উপায় না পেয়ে হলের মসজিদ আর বারান্দায় থাকছে অনেক শিক্ষার্থী। রাজনৈতিক হস্তক্ষেপে বহিরাগত এবং অবৈধ ছাত্রদের দখলে রয়েছে অনেক সিট। যে অভিযোগটা আসছে সেই অভিযোগ সম্পর্কে আমরা ভিসি স্যারের সাথে কথা বলেছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বিভিন্ন হল প্রভোস্টের সাথে আমরা কথা বলেছি, যাতে মাস্টার শেষ করে দীর্ঘদিন যাতে এই হলে না থাকতে পারে এবং বহিরাগতরা যাতে এই হলে না থাকতে পারে। আবাসন সমস্যা সমাধানে হল নির্মাণের পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন হল ভেঙে বহুতল নতুন ভবন নির্মাণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে যে উন্মুক্ত জায়গাটি আছে সেই জায়গায় একটি সুউচ্চ এক্সটেনশন ভবন নির্মাণের পরিকল্পনা আমরা করেছি। 20 তলা ভবন যদি করি আমরা জোহরক হলের জায়গায়, তাহলে সূর্য সেন হল এবং মহসিন হলের ছাত্রদেরকে আমরা এখানে শিফট করতে পারব। সঠিক সময়ে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে আগামী 3 বছরের মধ্যে অনেকটাই সমাধান হবে শিক্ষার্থীদের আবাসন সমস্যা, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে আইনি জটিলতায় বছরের পর বছর ঝুলে আছে ধর্ষণ এবং নারী নির্যাতনের অধিকাংশ মামলা।
এতে নানা হয়রানির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। জেলা পুলিশ সুপার বলছেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিলেও বিচারক এবং এজলাস কম থাকায় মামলাগুলোর নিষ্পত্তিতে দেরি হচ্ছে। তবে নারী এবং শিশু নির্যাতন ট্রাইব্যুনালের প্রধান আইনজীবীর দাবি, সাক্ষী সংকটে কিছু মামলা আটকে থাকলেও অধিকাংশই দ্রুত নিষ্পত্তি হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জটিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে 2011 সালে টাঙ্গাইলে গঠিত হয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। অথচ বছরের পর বছর পার হবার পরেও আটকে আছে বহু মামলা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। আমার 7 বছরের মেয়ে দর্শন করে মাইরা ফেলাইছে, কোর্টে আসতেছি গেতাছি, তারিখ দিতেছে। নারী নির্যাতনের মামলা আমি 5 বছর নিয়ে ভুগতেছি। পয়সা খাবার নিকা আমার 4 গরু আছে, গরু বেচাইছে, ছাগল আছে, কটা বেচাইছে, জমিন আছে 10 কাঠা বেচাইছে। আমার বলতে কিছুই নাই। আইনজীবীরা জানান, মামলার তুলনায় বিচারক ও এজলাস কম থাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের মামলাগুলো অনেকদিন আটকে থাকছে। একটা কোর্টের জন্য অনেক মামলা দীর্ঘায়িত হয়, বাদী ইন্টারেস্ট সরাই ফেলে। মামলার সংখ্যা বেশি থাকার কারণে একটা কোর্টের পক্ষে নিষ্পত্তি করা দুরূহ ব্যাপার। তবে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী বলছেন, সাক্ষী, পুলিশ কর্মকর্তা ও কর্তব্যরত ডাক্তারদের প্রতিবেদন সময় মতো না পাওয়ায় কিছু মামলা বিলম্ব হলেও বেশিরভাগই দ্রুত নিষ্পত্তি হচ্ছে। ধর্ষণ সংক্রান্ত মামলা, সেই সমস্ত মামলার সাজা প্রতি মাসে 2-1টা কেস হচ্ছে যাবজ্জীবন, এবং এখানে ফাঁসিও হয়েছে 3-4টা মামলায়। অবশ্য জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তার দাবি, মামলার পর অপরাধীদের গ্রেপ্তার ও নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। নারী নির্যাতন মামলায় পুলিশ 30 দিন সময় পায়, পুলিশ সুপার আরো 1 মাস বর্ধিত করতে পারে। অর্থাৎ নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু তদন্ত আমার শেষ করতে হচ্ছে এবং আমরা করে দিচ্ছি। সরকারি হিসেব অনুযায়ী টাঙ্গাইলের 12টি উপজেলায় গত 10 মাসে নারী নির্যাতনের 310টি ও ধর্ষণের 58টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 150টি। আর ট্রাইব্যুনাল গঠনের পর এখনো নিষ্পত্তির অপেক্ষায় আছে 2200টি মামলা। সময় সংবাদ, টাঙ্গাইল। পণ্য পরিবহনের পাশাপাশি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে নৌপথে পর্যটক পরিবহন করতে চায় দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। আধুনিক বিশেষ ক্রুজের মাধ্যমে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা নিচ্ছে সংস্থাটি। পণ্য পরিবহনে বিদ্যমান নৌ রুটের সাথে চালু করা হবে এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়া অন্যান্য রুটগুলোকেও। সরকারিভাবে চুক্তি সম্পন্ন হওয়ার পর এই অংশটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজযোগে পবিত্র হজ পালনে সৌদি আরব যেত এই অঞ্চলের হাজার হাজার মানুষ, কিন্তু আকাশপথ সহজলভ্য হয়ে ওঠায় নৌপথে হজ পালন অনেকটা বন্ধ হয়ে যায়। উন্নত বিশ্বের সব দেশে নৌপথকে ব্যবহার করে এগিয়ে নিচ্ছে পর্যটন শিল্পকে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তবে এই নৌরুটকে নতুনভাবে কাজে লাগানোর চিন্তা ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা যাতে সি ক্রুজকে জায়গা দিতে, বার্থিং করার সুযোগ দিতে পারি, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এটাও আমরা চিন্তা ভাবনা করছি। এবং এটা যদি হয় তাহলে আমার মনে হয় যে সবাই আমরা বিভিন্ন দেশের জনগণের মধ্যে আরো দৃঢ় বন্ধন স্থাপিত হবে। আগামীতে বাংলাদেশের সাথে থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের হতে যাওয়া কোস্টাল শিপিং বিজনেস চুক্তিতে এই বিষয়টি রাখা দরকার বলে মনে করেন জাহাজ ব্যবসার সাথে সম্পৃক্ত এই ব্যবসায়ী। পার্শ্ববর্তী দেশগুলো প্লাস আমাদের দেশের যারা টুরিস্টের বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, তারা যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় এটি খুব সহজেই কিন্তু আপনার বাস্তবায়ন সম্ভব। তবে নানা সীমাবদ্ধতার কারণে সরকারিভাবে নৌপথে পর্যটক পরিবহন সফল নাও হতে পারে বলে আশঙ্কা চেম্বার সভাপতির। তার মতে সরকারি পর্যায়ে চুক্তি হলো তার জন্য বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া হয়। জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্যুরিজম সেক্টরে এগুলিকে এমইও আনতে হবে, এগ্রিমেন্ট সাইন করতে হবে, এটা ফলো আপ করে এখানে একটা রুলস করতে হবে, এবং রুলস করার পরে যদি প্রাইভেট সেক্টরকে এটা ছেড়ে দেওয়া হয় তাহলে দে ক্যান ডু এভরিথিং ইজিলি। এবং এইটা ক্রুজটা করলে পরে এক দেশের সাথে আরেক দেশের কানেক্টিভিটিটাও ভালো হবে। চট্টগ্রাম বন্দরে বিদ্যমান 16টি জেটিতেই সব ধরনের জাহাজ ভেড়ার সুবিধা থাকায় পর্যটকবাহী ক্রুজ ভেড়ার জন্য নতুন করে জেটি নির্মাণের প্রয়োজন হবে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে মাদারীপুরের বেশিরভাগ জমির ধান, দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে দেওয়ার দাবি কৃষি বিভাগের।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িঘর এবং মন্দিরে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও বলেন, যাদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ আছে বলেই ধরা হয়েছে। গতকাল দুপুরে আশুতোষ পাইলট স্কুল মাঠে জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আইজিপি AKM শহীদুল হক সহ অনেকে। এর আগে নাসিরনগরে দাসপাড়া, ঘোষপাড়া, গৌর মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। খাদ্যবান্ধব কর্মসূচিকে নিয়ে পাওয়া সব অভিযোগের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এখন পর্যন্ত পাওয়া 90টি অভিযোগের মধ্যে 80টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী আবারও হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই এই কর্মসূচিকে বিতর্কিত হতে দেবে না সরকার। গতকাল গোপালগঞ্জ সার্কিট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। আমরা এই পর্যন্ত 90টি অভিযোগ আমাদের কাছে এসছে, তার মধ্যে আমরা কিন্তু প্রায় 80টি অভিযোগ আমরা কিন্তু এই পর্যন্ত নিষ্পত্তি করেছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। বাকি অভিযোগগুলোর তদন্ত চলছে এবং আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে র্যাব, দুদক সবাই কিন্তু এই ব্যাপারে তৎপর। আমাদের নির্দেশ আছে, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের নির্দেশ আছে, আমাদের অনুরোধ আছে তাদের প্রতি এই কর্মসূচি থেকে বিতর্কিতের ঊর্ধ্বে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করণীয় সবাই তা করছে, প্রশাসন সেভাবে করছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এবং এখন কমে আসছে, কিন্তু এখন অনেক ভুয়া কার্ড হোল্ডার তাদের কার্ড ফেরত দিচ্ছে, এখন অনেক কমে আসছে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি 1 মাসের মধ্যে আমরা এটাকে শূন্যের কোটায়, এই বিতর্ক বা এই অনিয়মকে আমরা প্রায় শূন্যের কোটায় নিয়ে আসতে সক্ষম হব। ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলেই হত্যা করা হয়েছে কুমিল্লার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন সরকারকে। এমনটাই অভিযোগ স্বজন এবং এলাকাবাসীর। নিহত মনিরের রাজনৈতিক সহকর্মীরাও মনে করেন জনপ্রিয়তায় কাল হয়েছে তার। গতকাল সকালে গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় মনির সহ 2 জন নিহত হন। এ ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা থেকে আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে কয়েকজন সহযোগী সহ বাড়ি থেকে বের হয়েছিলেন জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন সরকার। গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি করে মনিরের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মনির সহ বাকিদের গুলি করে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। রাস্তা ফাঁকা ছিল, পরে হঠাৎ জ্যাম লাগে, গাড়ির একটা গ্লাস খুলছে ভাই, কি মাথা বার করছে ভাই গুলি। আহতদের দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে মনির সহ আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কোন্দলের জের ধরেই হত্যাকাণ্ড। বিষয়টা হচ্ছে আমরা এখন অনুভব করতে পারছি যে আসলে রাজনৈতিক কোন্দলের কারণে সমস্যা হচ্ছে আর কি। প্রতি মাসে 20 লাখ টাকা চাঁদা চায়। সুহেল শিকদার, সবুজ, জুলাস, হাসান, মোহাম্মদ আলী, রাসেল, সুমন, লালন 10-15টা পিস্তলে চাপাড়ি আইয়া নগদ কয়েকটা বাড়ি থেকে গুলিমুলি করে গ্লাসটি ভাঙল। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মনির হোসেন। তার রাজনৈতিক সহকর্মীরা বলছেন জনপ্রিয়তাই কাল হয়েছে তার। চেয়ারম্যান হওয়ার আগে ভাইস চেয়ারম্যানের সাথে তার দ্বন্দ্ব ছিল। সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছে, এই জন্য তার অনেক শত্রু আছে। আপনারা শুধু সুষ্ঠু বিচার চাই। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মনিরের গাড়িটিও। হত্যার কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। আমরা বিষয়টি দেখছি, অনুসন্ধান এবং মামলা হবে, নিয়মিত মামলা হবে এবং আমাদের টিম কাজ করছে। তিতাসে এমনি কিছু গ্রুপিং আছে, কিন্তু এই ঘটনার সাথে কে কে কি বিষয়ে এখনো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটি প্রথম নয়, এর আগেও কয়েক দফা চেয়ারম্যান মনির হোসেনের উপর হামলা চালানো হয়েছিল বলে জানান তার স্বজনরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, কুমিল্লা। বিপিএল এর খবর। হার দিয়েই বিপিএল এর 4র্থ আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে তামিমের করা আসরের প্রথম 50-তে 3 উইকেটে 161 রানের লড়াকু সংগ্রহ পায় চিটাগং। জবাবে ব্যাট করতে নেমে শান্তর 50-র পরও 29 রানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 4 উইকেট নিয়ে ম্যাচ ফেরা হয়েছেন ভাইকিংসের মোহাম্মদ নবী। জিতবো আবার জিতবো, চমৎকার স্লোগানের মতো জমকালো শুরুর প্রত্যাশা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বর্তমান চ্যাম্পিয়ন বলে কথা, রাজস্বিক শুরু না হলে কি মানায়?
দেশের দুই ক্রিকেট হিরো তামিম বনাম মাশরাফির লড়াইয়ে টস ভাগ্যে জয় হয় নড়াইল এক্সপ্রেস মাশরাফিরই। ভাগ্যের লড়াইয়ে জিতলেও শুরুতে ফিল্ডিংটাকেই বেছে নিলেন ম্যাশ। চতুর্থ আসরের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে প্রথমে স্মিথকে হারায় চিটাগাং। এনামুলকে নিয়ে 44 রানের জুটি গড়ে ভালো শুরুর ইঙ্গিত দেন তামিম, তবে 54 রানেই তাকে থামিয়ে দেন বিপিএল এ প্রথমবারের মতো খেলতে আসা নাজমুল হোসেন শান্ত। এনামুলের সঙ্গে ভুল বুঝাবুঝির মাসুল গড়লেও আসরের প্রথম অর্ধশতক ঠিকই তুলে নেন ভাইকিংস অধিনায়ক। তৃতীয় আসরে 9 ম্যাচে 298 রান এসেছিল তামিমের ব্যাটে। এবার যে রানের বিচ্ছুরণ দেখবে ক্রিকেট প্রেমীরা, তার আগাম ইঙ্গিত দিয়ে দিলেন এই ওপেনার। ভাগ্য বিধাতা যেন এনামুলের জন্য তৈরি করে রেখেছিল একই পথ। দলীয় 101 রানে স্যামুয়েলসের রান আউটের ফাঁদে পড়ে এনামুলও ফেরেন 22 রান করে। তবে চাপ সামলে তামিমের আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন শোয়েব মালিক। জহুরুল ইসলাম অমিকে নিয়ে 60 রানের জুটি গড়েন পাকিস্তানের এই তারকা। 42 রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক, আর তাতেই 161 রানের নিরাপদ স্কোর গড়ে চিটাগাং ভাইকিংস। ক্যারিয়ারের 15 বছর পূর্তির চমৎকার ঘণ্টা স্মরণীয় করে রাখতে মাশরাফির প্রয়োজন ছিল একটা জয়, লক্ষ্য 162। তবে ব্যাট করতে নেমে শুরুতেই নির্ভরতার প্রতীক ইমরুলকে হারায় কুমিল্লা। 23 রান করে দ্রুত ফিরে যান স্যামুয়েলসও। এরপরই জ্বলে ওঠেন তামিমের সেরা অস্ত্র আফগান মোহাম্মদ নবী। লিটন দাস ও আশার জায়দিকে ফিরিয়ে হারের সংখ্যায় ফেলে দেন মাশরাফিদের। অধিনায়ক মাশরাফির উপর প্রত্যাশা থাকলেও মাত্র 1 রানে আউট হয়ে দর্শকদের হতাশ করেছেন নড়াইল এক্সপ্রেস। তবে অবিচল ছিলেন শান্ত। টি-20 অভিষেকেই 50 তুলে নেন অনূর্ধ্ব 19 ক্রিকেট মাতানো এই ব্যাটসম্যান। তার 54 ও আলামিনের 14 রান ছাড়া নিজেদের মান রাখতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ফলে 8 উইকেটে 132 রানে থামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রার্থী ইলেকটোরাল ভোট পেয়েছেন 228টি ও হিলারি 209। ফ্লোরিডায় ট্রাম্প এবং ক্যালিফোর্নিয়ায় হিলারি বিজয়ী। 50টি রাজ্যের মধ্যে 40টির ফল ঘোষণা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।